কেঁদো না রুকমণি, তোমার চোখের জল আজ এই পবিত্র ভূমিকে স্পর্শ করেছে। আমি তোমাকে চিনি, তুমি সাধারণ কাঠুরিয়ার মেয়ে নাও। তুমি হলে অনন্তপুরের মহারাজ আদিত্য বর্মার একমাত্র কন্যা। ওরে, কে কে এখানে ঢুকেছে? ওই ছোট্ট মেয়েটা, তুই আমাদের সাথে চালাকি করেছিস। অনেক অনেক বছর আগের কথা, অনন্তপুর নামে এক অতি সুন্দর এবং সমৃদ্ধ রাজ্য ছিল। সেই রাজ্যে দুই রাজা সদ্ভাব ও বন্ধুত্বের সাথে রাজত্ব করতেন। এক রাজার নাম ছিল আদিত্য বর্মা, যার রাজপ্রাসাদ ছিল বিশাল এবং আড়ম্বর পূর্ণ। আর তার পরম বন্ধু রাজা সুধীর, যিনি পাশের গ্রাম সুকান্তপুরে নিজের ছোট্ট কিন্তু সুন্দর রাজপ্রাসাদ গড়ে তুলেছিলেন। দুই বন্ধু মিলে পুরো রাজ্যে শান্তি বজায় রাখতেন, কিন্তু সুখের দিন বেশি দিন স্থায়ী ছিল না। গভীর অরণ্যের আড়ালে জেগে উঠেছিল এক অশুভ শক্তি, রাক্ষসী সুলেখা, তার ভয়ঙ্কর সহচর নাগ রাক্ষস। তাদের লক্ষ্য ছিল পুরো অনন্তপুর দখল করা। বুঝলে বন্ধু সুধীর, আমাদের রাজ্যে আজ যে শান্তি বজায় আছে তার মূলে রয়েছে আমাদের একতা। প্রজারা আমাদের ওপর ভরসা করে, এটাই তো আমাদের সবথেকে বড় পাওয়া। ঠিক বলেছ আদিত্য, তবে আমি মাঝে মাঝে কিছু অশুভ সংকেত পাচ্ছি। গ্রামবাসীরা বলছে বনের পাশে অদ্ভুত সব ছায়া দেখা যাচ্ছে। নাগ রাক্ষসের ভীতি ছড়িয়ে পড়েছে মানুষের মনে। আমাদের সতর্ক থাকতে হবে। রাজার আশঙ্কা মিথ্যে ছিল না। রাক্ষসী সুলেখা জানতো যে গায়ের জোরে এই দুই রাজাকে হারানো কঠিন, তাই সে একটি কুটিল ফন্দি আঁটল। সে নিজের ভয়ানক রূপ লুকিয়ে এক অপূর্ব সুন্দরী রাজকুমারীর রূপ ধারণ করল এবং রাজা আদিত্য বর্মার প্রাসাদের সামনে উপস্থিত হলো। ওগো মহারাজ, আমি এক ভাগ্যহীনা রাজকুমারী। শত্রুরা আমার রাজ্য দখল করে নিয়েছে। আমি নিরুপায় হয়ে আপনার দ্বারে আশ্রয় প্রার্থনা করছি। দয়া করে আমায় ফিরিয়ে দেবেন না। এই রূপবতী রাজকুমারী কি সত্যি বিপদে পড়েছে? আহা, কি মায়াবী চোখ তার! সেনাপতি, ওনাকে রাজকীয় অতিথি হিসেবে সমাদর করো। সুলেখার মোহিনী রূপে রাজা আদিত্য বর্মা বিমোহিত হয়ে পড়লেন। তার দুই রানী থাকা সত্ত্বেও তিনি ওই রাক্ষসীকে বিয়ের প্রস্তাব দিলেন এবং ধুমধাম করে বিয়ে করলেন। কিন্তু রাক্ষসী সুলেখার মনে ছিল বিষ। সে রাজপ্রাসাদে ঢুকে ধীরে ধীরে সবার অলক্ষ্যে তার ক্ষমতা বিস্তার করতে লাগলো। কয়েক মাস যেতে না যেতেই সে এক দুঃসংবাদ পেল। কি? রাজপ্রাসাদের অন্দরে ফিসফাস শুনলাম যে রাজার ছোট্ট রানীর সন্তান হতে চলেছে। এটা হতে দেওয়া যাবে না। যদি ওই সন্তান বেঁচে থাকে তবে তো আমার ক্ষমতা খর্ব হবে। আমি চাই এই রাজ্যের একমাত্র অধিপতি হতে। আমাকে এখনই ব্যবস্থা নিতে হবে। ওই নবজাতককে পৃথিবীর মুখ দেখার আগেই শেষ করে দিতে হবে। রাক্ষসী দিনক্ষণ ঠিক করলো। সে ঠিক করলো ভোরের আলো ফোটার আগেই সে ছোট্ট রানীর ঘরে গিয়ে শিশুটিকে শেষ করে দেবে। কিন্তু সে জানতো না যে এই রাজবংশের ওপর এক ঐশ্বরিক আশীর্বাদ রয়েছে।
অনেক বছর আগে এক মহান গুরুজি রাজাকে এক জাদুকরী পক্ষীরাজ ঘোড়া উপহার দিয়েছিলেন। সেই ঘোড়াটি কেবল রাজকীয় বাহনে ছিল না, সে ছিল রাজ্যের রক্ষক। গুরুজি বলেছিলেন, যখনই রাজ্যের কোনো বড় ক্ষতি হবে বা কেউ রাজার বংশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, সেই ষড়যন্ত্রের কথা বাতাসের মাধ্যমে পক্ষীরাজ ঘোড়ার কানে পৌঁছে যাবে। এ কি রাক্ষসী সুলেখা আজ মাঝরাতেই কি ভয়ঙ্কর পরিকল্পনা করছে! সে রাজকুমারীকে মারতে চায়। না, আমি তা হতে দেব না। মহারাজ গভীর ঘুমে, প্রজারা অচেতন, আমাকেই এই বংশ রক্ষা করতে হবে। মধ্যরাতে যখন সবাই গভীর ঘুমে আচ্ছন্ন, তখন পক্ষীরাজ ঘোড়া অতি সন্তর্পণে ছোট্ট রানীর শয়ন কক্ষে প্রবেশ করল। সে তার মুখ দিয়ে পরম মমতায় সদ্যজাত শিশুটিকে তুলে নিল এবং ডানা মেলে উড়ে চলল আকাশের বুকে। দূরে, অনেক দূরে, এক দুর্গম অরণ্যের মাঝখানে এক পবিত্র ঝর্ণা ছিল, যার চারপাশে ছিল অদ্ভুত সব ঔষধি গাছের ঘেরা। সেখানে এক পাথরের বেদির ওপর শিশুটিকে রেখে দিয়ে সে অদৃশ্য হয়ে গেল। এদিকে ভোর না হতেই রাক্ষসী সুলেখা রানীর ঘরে গিয়ে দেখল বিছানা শূন্য। কোথায় গেল সেই আপদ? বাচ্চাটা কোথায়? আমি কি ভুল দেখলাম? না, কেউ কি এদিকে সরিয়ে ফেলেছে? রাজা, ওহে রাজা, তোমার সন্তান চুরি হয়ে গেছে। রাক্ষসী রাগে ফেটে পড়ল। সে বুঝতে পারল কেউ তাকে টেক্কা দিয়েছে। ক্রোধে অন্ধ হয়ে সে রাজা আদিত্যবর্মাকে জাদুর বলে বন্দি করে ফেলল কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে। তার ক্ষমতার নেশা এখানেই থামল না। সে ভাবল আদিত্যবর্মার বন্ধু সুধীরও তাকে বাধা দিতে পারে। তাই সে নাগরাক্ষসকে আদেশ দিল সুকান্তপুর গ্রামও রাক্ষসীদের কবলে চলে গেল। রাজা সুধীর বন্দী হলেন সুলেখার কারাগারে, আর রাজকুমার দিলবরকে নাগরাক্ষস নিয়ে গেল তার পাতালপুরী অর্থাৎ নাগপুরীতে। এদিকে রাক্ষসী সুলেখা পাগলের মতো অরণ্যে পাহাড় পর্বত তছনছ করে খুঁজতে শুরু করলো, কিন্তু সে সেই হারিয়ে যাওয়া বাচ্চাটিকে খুঁজে পেল না। কিন্তু পবিত্র ঝর্ণার সেই স্থানটি ছিল মায়াবী বলয় দিয়ে ঘেরা, তাই সে কিছুই দেখতে পেল না। ঠিক সেই দিন সকালে হরিলাল নামে এক দরিদ্র কাঠুরিয়া সেই বনের ভেতর দিয়ে কাঠ কাটতে যাচ্ছিল। সে দীর্ঘকাল ধরে এই বনের কাঠ কেটে জীবন চালায়। সে জানতো না ওই ঝর্ণার তলার পবিত্রতা সম্পর্কে। হঠাৎ সে এক শিশুর কান্নার আওয়াজ শুনতে পেল। এ কি, এই জনমানবহীন গভীর জঙ্গলে বাচ্চার কান্না শব্দ কোথা থেকে আসছে? এখানে তো কোনো মানুষ থাকে না। ওই তো ঝর্ণার পাশে, ওটা কি? আরে, এ কি সুন্দর শিশুকন্যা, রাজকন্যার মতো রূপ তার। কিন্তু কে রেখে গেল তাকে? ওকে তো বাঘ ভাল্লুকে খেয়ে ফেলবে। হরিলাল নিঃসন্তান
এবং একা ছিল। সে শিশুটিকে পরম মমতায় কোলে তুলে নিল। তার মন খারাপ হয়ে গেল। সে ভাবল ঈশ্বর তাকে এই উপহার দিয়েছে। সে শিশুটির নাম রাখল রূপমণি। দিন যায়, মাস যায়, রূপমণি বড় হতে থাকে কাঠুরিয়ার ভাঙা কুড়ে ঘরে। হরিলাল নিজের সাধ্য মতো তাকে লালন পালন করলো। কিন্তু কালচক্রে হরিলাল একদিন অসুস্থ হয়ে মারা গেল। রূপমণি একা হয়ে পড়ল। বাবা, তুমি আমাকে একা রেখে চলে গেলে। এখন যে আমার কেউ নেই, কিন্তু আমাকে ভেঙে পড়লে চলবে না। আমাকে বেঁচে থাকতেই হবে। বাবার শিখিয়ে দেওয়া কাজ আর এই বাগানের সবজি বিক্রি করেই আমি আমার দিন কাটাবো। রূপমণি প্রতিদিন বাজারে গিয়ে সবজি বিক্রি করতে শুরু করলো। তার রূপ আর তার নম্র ব্যবহারের জন্য সবাই তাকে ভালোবাসতো। কিন্তু একদিন তার পথে বাধা হয়ে দাঁড়ালো গ্রামের অহংকারী জমিদার। এই যে মেয়ে, অনেক তো হলো। তোর বাবা হরিলাল আমার থেকে অনেক টাকা ধার নিয়েছিল তোকে বড় করার জন্য। চাষের জমিও আমিই দিয়েছিলাম। এখন সেই টাকা সুদে আসলে অনেক হয়ে গেছে। হয় ওই টাকা শোধ কর, না হলে তোর এই সবজির ভ্যান আর বাড়ি আমি কেড়ে নেব। জমিদার বাবু, আমি জানতাম না বাবা আপনার থেকে ধার নিয়েছিলেন। আমি তো কেবল সবজি বিক্রি করি। আমার কাছে এত টাকা নেই। দয়া করে আমাকে একটু সময় দিন। ঠিক আছে, 1 মাস সময় দিলাম। 1 মাসের মধ্যে যদি টাকা না পাই, তবে তোকে রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে। কথাটা যেন মনে থাকে। রূপমণি কান্নায় ভেঙে পড়ল। সে বনের দিকে হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে সে অজান্তেই সেই পবিত্র ঝর্ণার কাছে পৌঁছে গেল, যেখানে তাকে পক্ষীরাজ ঘোড়া রেখে গিয়েছিল। সে ভাগ্যকে দোষ দিতে লাগলো। হঠাৎ আকাশ থেকে এক জ্যোতির্ময় পক্ষীরাজ ঘোড়া নিচে নেমে এলো। কেঁদো না রূপমণি, তোমার চোখের জল আজ এই পবিত্র ভূমিকে স্পর্শ করেছে। আমি তোমাকে চিনি। তুমি সাধারণ কাঠুরিয়ার মেয়ে নাও। তুমি হলে অনন্তপুরের মহারাজ আদিত্য বর্মার একমাত্র কন্যা। আপনি কে আর কি সব বলছেন? আমি রাজকুমারী। তবে আমি এখানে কেন? আর আমার বাবা মা কোথায়? রাক্ষসী সুলেখার হাত থেকে তোমাকে বাঁচানোর জন্যই আমি তোমাকে এখানে রেখে গিয়েছিলাম। সেই শয়তান রাক্ষসী তোমার বাবা মা এবং তোমার বাবার বন্ধু রাজা সুধীরকে বন্দি করে রেখেছে। এমনকি রাজা সুধীরের ছেলে রাজকুমার দিলবরকে নাগপুরীতে বন্দি করে রেখেছে নাগ রাক্ষস। তোমাকে তাদের উদ্ধার করতে হবে। আমি তো অতি সামান্য এক মেয়ে। আমি কিভাবে ওই শক্তিশালী রাক্ষসীদের হারাবো? তোমার ভেতর এক সুপ্ত দৈব শক্তি আছে যা রাক্ষসী সুলেখা জানে। তাই সে তোমাকে মারতে চেয়েছিল। ভয় পেও না, আমি তোমাকে পথ দেখাবো। তোমাকে ছদ্মবেশে রাজপ্রাসাদে ঢুকতে হবে। রূপমণি আর দেরি করল না। সে পক্ষীরাজ ঘোড়ার পরামর্শ মতো এক সাধারণ দাসী বা পাচক মেয়ের বেশ ধরল।
সে রাজপ্রাসাদের দরজায় গিয়ে হাজির হলো, যেখানে এখন রাক্ষসী সুলেখা রাজত্ব করছে। হে মহারানী, আমি এক সামান্য রাঁধুনি। আমি দেশ বিদেশের অদ্ভুত সব রান্না জানি। আমি শুনেছি আপনার রাজপ্রাসাদে ভালো পাচক নেই। আপনি যদি দয়া করে আমাকে একটা সুযোগ দেন। ওরে, আমার জিভের স্বাদ নষ্ট হয়ে গেছে এখনকার খাবার খেয়ে। ঠিক আছে, তোর পরীক্ষা নেওয়া হবে। এমন একটা তরকারি রান্না কর যা আমি আগে কখনো খাইনি। যদি ভালো লাগে তবেই কাজ পাবি, আর যদি খারাপ হয় তবে তোকে খেয়ে ফেলবো। রূপমণি বনের বিশেষ কিছু ঔষধি লতাপাতা আর সুগন্ধি মশলা দিয়ে এক অপূর্ব ব্যঞ্জন তৈরি করলো। সেই ঘ্রাণে পুরো রাজপ্রাসাদ ভরে গেল। রাক্ষসী সুলেখা একগ্রাস মুখে দিতেই অবাক হয়ে গেল। এত স্বাদ আমি আমার জীবনে কখনো খাবারে পাইনি। ঠিক আছে মেয়ে, তুই এখন থেকে আমার প্রধান পাচক। প্রতিদিন রাতে তুই আমার আর নাগ রাক্ষসের জন্য খাবার তৈরি করবি। এবং রাক্ষসী ও নাগ রাক্ষসের বিশ্বাস অর্জন করলো। একদিন সুযোগ বুঝে রূপমণি বনের এক বিশেষ ঘুমের লতাপাতার রস খাবারের সাথে মিশিয়ে দিল। উফ, আজ খাবারটা যেন আরো বেশি সুস্বাদু হয়েছে। সুলেখা, খেয়ে দেখো, শরীরটা কেমন জানি হালকা লাগছে। কিছুক্ষণের মধ্যেই রাক্ষসী সুলেখা আর নাগ রাক্ষস অঘোর ঘুমে তলিয়ে গেল। রূপমণি এই সুযোগের অপেক্ষাতেই ছিল। সে চট জলদি রাজপ্রাসাদের অন্ধকার পাতালপুরীর দিকে রওনা হলো। সেখানে রন্ধন মহলের নিচে এক গোপন কুঠুরিতে তার বাবা মা বন্দী এবং রাজা সুধীরকে শিকল দিয়ে বাঁধা অবস্থায় দেখতে পেল। বাবা, মা, আমি আপনাদের উদ্ধার করতে এসেছি। আপনারা ভয় পাবেন না। তুমি কে মা? আমাদের তো এখানে অনেক বছর ধরে কেউ দেখতে আসেনি। তুমি কিভাবে এখানে এলে? আমি আপনাদের হারিয়ে যাওয়া সন্তান রূপমণি। পক্ষীরাজ ঘোড়া আমাকে সব কথা বলেছে। আমি আজ আপনাদের এই কারাগার থেকে মুক্ত করব। রূপমণি তার বাবার পায়ের শিকল ভেঙে ফেলল, কিন্তু ঠিক সেই সময় এক বিকট শব্দে পুরো প্রাসাদ কেঁপে উঠল। ঘুমের ওষুধের প্রভাব রাক্ষসীদের ওপর থেকে কমতে শুরু করেছে। নাগ রাক্ষস আর সুলেখা তাদের জাদু বলে জেগে উঠল। ওরে, কে কে এখানে ঢুকেছে? ওই ছোট্ট মেয়েটা, তুই আমাদের সাথে চালাকি করেছিস। তোকে আজ আমি জ্যান্ত কবর দেব। নাগ রাক্ষস, শেষ করে দাও ওদের। হা 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 হা, এই সামান্য বালিকা আমার শক্তির সামনে দাঁড়াবে? এই নে আগুনের গোলা। নাগরাক্ষস মুখ থেকে আগুনের গোলা ছুঁড়তে শুরু করলো। রূপমণি ভয় পেল না। সে যখনই আগুনের গোলার সামনে পড়ল, হঠাৎ তার শরীরের চারপাশ থেকে এক উজ্জ্বল হলুদ আলোর বলয় তৈরি হলো। গোলাগুলো সেই ঢালে লেগে অদৃশ্য হয়ে গেল। কি তোর গায়ে আগুন লাগছে না কেন? এই শক্তি তো সাধারণ মানুষের থাকার কথা নয়।
ওং হিং শক্তি বিনাশায় রাক্ষসিং দহ দহ পচ পচ স্বাহা। মন্ত্রটি উচ্চারণ করার সাথে সাথে রুক্মণীর হাতের আঙুল থেকে বিদ্যুতের মতো আলো বিচ্ছুরিত হলো। সেই আলো গিয়ে লাগলো সুলেখা আর নাগরাক্ষসের বুকে। তারা যন্ত্রণায় চিৎকার করতে শুরু করলো। তাদের জাদুকরী ক্ষমতা নষ্ট হয়ে গেল এবং তারা সাধারণ রাক্ষসের মতো দুর্বল হয়ে পড়ল। সৈন্যরা এসে তাদের অন্ধকার ঘরে বন্দি করে ফেলল। মা রূপমণি, তুমি আমাদের প্রাণ বাঁচালে, কিন্তু আমার ছেলে দিলবর, সে তো এখনো নাগপুরীতে বন্দি। তাকে রক্ষা না করলে আমার মুক্তি অপূর্ণ থেকে যাবে। কাকা, আপনি চিন্তা করবেন না, পক্ষীরাজ ঘোড়া আমাকে পথ দেখাবে। আমি এখনই নাগপুরীতে যাচ্ছি। রুক্মণী পক্ষীরাজ ঘোড়ায় চড়ে মেঘের রাজ্যে পার হয়ে পৌঁছে গেল বিষাক্ত নাগপুরীতে। সেখানে সাপের ফণার মতো পাথরের গুহায় বন্দি ছিল রাজকুমার দিলবর। নাগরাক্ষসের অনুচররা তাকে পাহারা দিচ্ছিল। রুক্মণী তার হাতের সেই দৈব মন্ত্রের সাহায্যে বিষাক্ত নাগদের পরাজিত করল এবং রাজকুমার দিলবরকে উদ্ধার করল। আপনি কে? আমি অনেক বছর ধরে এই মহলে আটকে আছি। আপনি কি আমাকে বাঁচাতে এসেছেন? আমি আপনার বন্ধু রাজা আদিত্য বর্মার কন্যা। আমাদের রাজ্য এখন শত্রুমুক্ত। চলুন, আপনার বাবা মা আপনার অপেক্ষায় আছেন। রাজকুমার দিলবর আর রাজকুমারী রুক্মণী পক্ষীরাজ ঘোড়ায় চড়ে রাজপ্রাসাদে ফিরে এলেন। সেখানে তখন আনন্দের জোয়ার। দুই রাজা তাদের সন্তানদের ফিরে পেয়ে একে অপরকে জড়িয়ে ধরলেন। মহা ধুমধামে রাজকুমার দিলবর আর রুক্মণীর বিবাহ সম্পন্ন হলো। রাক্ষসী সুলেখা আর নাগরাক্ষস চিরজীবনের জন্য বন্দী হলো। অনন্তপুর আর সুকান্তপুর আবার শান্তিতে ভরে উঠল। রুক্মণী তার দিলবর সুখে শান্তিতে রাজ্য শাসন করতে লাগলেন, আর তাদের এই বীরত্বের গল্প লোকমুখে যুগ যুগ ধরে প্রচারিত হতে লাগলো। তোমরা যারা আমাদের আগের ভিডিওতে এত সুন্দর সুন্দর নাম কমেন্ট করেছিলে, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আগের ভিডিওতে যারা কমেন্ট করেছিলে, চট্টগ্রাম থেকে সুমি আক্তার, শঙ্কর হাজরা অচিন্তনগর বিরাট বাজার থেকে, বর্ধমান থেকে তানজিলা, চট্টগ্রাম বউবাজার থেকে আকবর মসজিদ জসিম, সোহাগ ঘুমাই থেকে, আলমগীর লক্ষ্মীপুর জেলা থেকে। আর এই ভিডিওটি যারা দেখলে, তোমরা তোমাদের নামের সাথে কোথা থেকে কমেন্ট করছো সেটা জানাতে ভুলো না কিন্তু। তাহলে আমরা নেক্সট ভিডিওতে জায়গা সহ তোমাদের নাম আমাদের ভিডিওতে উল্লেখ করব। তোমরা যারা প্রথম আমাদের চ্যানেলের ভিডিওটি দেখলে, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও, যাতে করে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছয়। আর হ্যাঁ, তোমরা যারা আমাদের আগের ভিডিওতে নাম কমেন্ট করেছিলে, তাদের নাম দিয়ে আমরা অবশ্যই নেক্সট ভিডিওগুলিতে কার্টুনের চরিত্র বানানোর চেষ্টা করব।